আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্ব এর নিয়মগুলো দিচ্ছি একেবারে সহজ নিয়মে। তোমরা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টরা এই নিয়মগুলো ফলো করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে নিয়মটি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটি খেয়াল করো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তো এখানে যারা থার্ড পারসন চেনো না তারা একটু বুঝে নাও যে বক্তা যখন নিজেদের সম্পর্কে বা নিজের সম্পর্কে বলে আই অথবা উই, সেটা হয় ফার্স্ট পারসন। বক্তা যখন শ্রোতাকে বলে ইউ, সেটা হয় সেকেন্ড পারসন। আর বাদ বাকি সব থার্ড পারসন। একটা ছড়া আছে যে আমি তুমি সারা ভাবে আছে যারা থার্ড পারসন তারা। তো সিঙ্গুলার মানে হচ্ছে একজন। থার্ড পারসন একজন হলে বা একটি হলে তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে দিব। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের উদাহরণটি খেয়াল করো যে রহমান টিচ মি ইংলিশ। এখানে রহমান হচ্ছে থার্ড পারসন একজন, তাই আমরা টিচ ভার্বের সাথে ইএস যুক্ত করে দিয়েছি, টিচেস। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে রহমান টিচেস মি ইংলিশ। এরপর লক্ষ্য করো, এরপর এখানে দ্বিতীয় নিয়মটি লক্ষ্য করো। প্রিপজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখানে উদাহরণটি লক্ষ্য করো, হি গোজ টু কলেজ ফর অ্যাকোয়ার নলেজ। এখানে ফর হচ্ছে প্রিপজিশন, তাই আমরা অ্যাকোয়ার ভার্বের সাথে আইএনজি করে বসাবো। অর্থাৎ আমাদের উত্তরটি হবে হি গোজ টু কলেজ ফর অ্যাকোয়ারিং নলেজ। এরপর 3 নম্বর নিয়মটি লক্ষ্য করো, টু এর পর ভার্ব ওয়ান হয়। এইখানে টু এর পর যেহেতু ভার্ব ওয়ান হবে তাই আমরা এখানে শূন্যস্থান, আমরা উদাহরণটি যদি লক্ষ্য করি যে হি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর। এখানে ব্র্যাকেটে আর্ন আছে, আমাদের উত্তরটাও হবে আর্ন। অর্থাৎ টু এর পর ভার্ব ওয়ান হবে, তাই এখানে কোনো চেঞ্জ হবে না। এরপরে 4 নম্বর নিয়মটি লক্ষ্য করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু এরপরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন দেখো, রহিম রিডস মোর উইথ এ ভিউ টু গেট জিপিএ 5। তো এখানে গেট আছে কিন্তু আমাদের উত্তরে হবে গেটিং। আর এখানে গেটিং বানানে ডাবল টি কেন হলো সেটা তোমরা অনেকেই হয়তো জানো না, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যে কোনো শব্দের শেষে যদি একটা কনসোনান্ট থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে ওই শব্দের শেষে কোনো কিছু যোগ করতে গেলে কনসোনান্টটা ডাবল হয়ে যায়। এই জন্য এখানে গেট বানানের শেষে কনসোনান্ট আছে কিন্তু তার আগে একটা ভাওয়েল আছে মাত্র, এজন্য আমরা টিটা ডাবল করে দিয়েছি। এরপর লক্ষ্য করো 5 নম্বর নিয়মটি। এখানে বলা হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, গেট, গট ইত্যাদির পরে ভার্ব 3 হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। উদাহরণস্বরূপ দেখো, সরি আই হ্যাভ ফরগেট টু ব্রিং ইউর গিফট। তো এখানে হ্যাভ যেহেতু আছে তাই আমরা এখানে ফরগেটের ভার্ব 3 করে দিব ফরগটেন। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ফরগটেন। সরি আই হ্যাভ ফরগটেন টু ব্রিং ইউর গিফট, এভাবে হবে। এরপর দেখো 6 নম্বর নিয়মটি। সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ অথবা দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। তো এই ক্ষেত্রে উদ্দেশ্য বুঝালে, এখানে বানানটা মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নিও যে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হবে। একটা উদাহরণ দেখো, আই স দ্য গার্ল ডান্স। এখানে স একটা ভার্ব, ডান্স আরেকটা ভার্ব, দুইটা ভার্ব এখানে। তো আমরা দ্বিতীয় ভার্বের সাথে এখানে আইএনজি করে দিব ডান্সিং। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে আই স দ্য গার্ল ডান্সিং। এরপর লক্ষ্য করো 7 নম্বর নিয়মটি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, ডু, ডিড, ডাজ, ওড, টু, মাস্ট ইত্যাদির পরে ভার্ব ওয়ান হয়। এগুলার কোনো একটা যদি থাকে তাহলে সেটার পরে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। যেমন এখানে শ্যাল থাকার কারণে আমরা এখানে ভার্ব ওয়ান ব্যবহার করেছি যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। এরপরে দেখো 8 নম্বর নিয়মটি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট থাকলে ভার্ব টু হয়, আর সাবজেক্ট না থাকলে সেক্ষেত্রে ইনফিনিটিভ হয়, মানে টু প্লাস ভার্ব ওয়ান হয়। আর এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। লক্ষ্য করো যে ইট ইজ টাইম উই স্টপড করাপশন। এখানে উই থাকার কারণে ইট ইজ টাইমের পরে এখানে আমাদের সাবজেক্ট আছে উই, এই জন্য এখানে আমরা ভার্ব টু ব্যবহার করেছি স্টপড।
দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো, ইট ইজ টাইম টু স্টপ করাপশন। খেয়াল করো এখানে ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, না থাকার কারণে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করেছি। এরপর দেখো হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি হয়। হোয়াইলের পর সাবজেক্ট থাকলে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়। যেমন দেখো হি কেম টু মি হোয়াইল আই স্লিপ ইন মাই হার্ট। এখানে খেয়াল করো যে সে আমার কাছে এসেছিল যখন আমি আমার কুটিরে ঘুমাচ্ছিলাম। তাহলে এখানে হোয়াইল এর পরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে আই, এই জন্যে আমরা এখানে আয়ের সাথে আমরা জানি বি ভার্ব হয় ওয়াজ, আর সেজন্য আমরা এখানে ওয়াজ বসায় তারপরে স্লিপের সাথে আইএনজি করছি যে ওয়াজ স্লিপিং। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এখানে হি কেম টু মি হোয়াইল আই ওয়াজ স্লিপিং ইন মাই হার্ট। এরপরে দেখো দ্বিতীয় উদাহরণটি, এখানে হোয়াইল ক্রস দ্য রোড উই শুড বি কেয়ারফুল। এখানে হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই, তাই আমরা এই ক্রস ভার্বের সাথে আইএনজি করে দিব যে হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল। রোড ক্রস করার সময় আমাদের সতর্ক থাকা উচিত। এরপরে 10 নম্বর নিয়মটি লক্ষ্য করো যে সাধারণত সাবজেক্ট প্লুরাল প্রেজেন্ট টেন্সে হলে ভার্ব ওয়ান হয়। যেমন দেখো পিপল, পিপল হচ্ছে আমরা জানি যে প্লুরাল, আর এই বাক্যটা প্রেজেন্টে আছে, যেহেতু অতীত নির্দেশক কোনো শব্দ এখানে আমরা পাইনি, তার মানে এটা প্রেজেন্টে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আর সাবজেক্টটা প্লুরাল, তাই আমরা ভার্ব ওয়ানই ব্যবহার করব উত্তরে। তাহলে আমাদের উত্তরটা হলো পিপল লার্ন ইংলিশ ফর দেয়ার ওন সেক। লোকজন তাদের নিজেদের জন্যেই ইংরেজি শিখে। এরপর দেখো 11 নম্বরটি, ওয়ান্স, ওয়ান ডে, ইস্টারডে, এগো, লাস্ট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট বিফোর, এইগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। যদি কোনো বাক্যে এই ধরনের কোনো অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে তোমরা সেই বাক্যের ভার্বটি পাস্ট টেন্সে ব্যবহার করবে, অর্থাৎ ভার্ব টু ব্যবহার করবে। তো এখানে লক্ষ্য করো উদাহরণ, ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং ইন এ সার্টেন কিংডম। যে একদা এক রাজ্যে এক অলস রাজা ছিল। তো এইখানে যেহেতু আমাদের ওয়ান্স আছে অতীত নির্দেশক শব্দ, তাই আমরা এখানে লিভ ভার্বের ভার্ব টু ব্যবহার করব, অর্থাৎ আমাদের উত্তরটা হবে লিভড। যে ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং ইন এ সার্টেন কিংডম, যে এক রাজ্যে এক অলস রাজা ছিল, এরকম হবে উত্তরটা। এরপর লক্ষ্য করো ভার্ব, এখানে 12 নম্বরটি লক্ষ্য করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। খেয়াল করো যে ইফযুক্ত বাক্যের এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে শ্যাল অথবা উইল হয়। ইফযুক্ত বাক্যের এক অংশে পাস্ট টেন্স থাকলে অপর অংশে উড অথবা কুড হয়। ইফযুক্ত বাক্যের এক অংশে হ্যাড থাকলে অপর অংশে উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয়। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা উদাহরণগুলো দেখো। ইফ উই কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম উই সাফার ইন দ্য লং রান। এখানে ইফযুক্ত বাক্যে এক অংশে আমাদের প্রেজেন্ট টেন্স আছে, তাই অপর অংশে আমরা উইল যুক্ত করে বসাবো, এই ভার্বটির সাথে উইল যুক্ত করে বসাবো। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ইফ উই কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম উই উইল সাফার ইন দ্য লং রান। দ্বিতীয়টি লক্ষ্য করে উদাহরণ, ইফ হি ওয়ান্ট আই কুড হেল্প হিম। আমরা নিয়মে পড়েছিলাম যে ইফযুক্ত বাক্যের এক অংশে যদি পাস্ট টেন্স থাকে অপর অংশে কুড অথবা উড হয়। তো যেহেতু এখানে উড অথবা কুড আছে, তাই আমরা আরেক অংশে পাস্ট টেন্স ব্যবহার করে দিব, অর্থাৎ ওয়ান্টের পাস্ট টেন্স আমরা ব্যবহার করব ওয়ান্টেড। ইফ হি ওয়ান্টেড আই কুড হেল্প হিম, যদি সে চাইতো তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম। এরপর লক্ষ্য করো এখানে পরবর্তী উদাহরণটি, ইফ হি হ্যাড ডান দ্য টাস্ক হি গেট এ লট অফ মানি। তো এখানে ইফযুক্ত বাক্যে এক অংশে হ্যাড আছে, তাই অপর অংশে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ বসে তারপরে ভার্ব থ্রি করব। তাহলে আমরা উত্তরে লিখব হি উড হ্যাভ গটেন লট অফ মানি। এখানে গটের ভার্ব থ্রি তোমরা গটও লিখতে পারো, আবার গটেনও লিখতে পারো। গটেন লিখলেও হবে, গট লিখলেও হবে। তারপরে দেখো 13 নম্বর নিয়মটি, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট হয়, এক অংশে পাস্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। আর এই ক্ষেত্রে মনে রাখবে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যে বি ভার্ব যদি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেটা হবে ওয়ার। সাবজেক্ট যাই থাকুক, টেন্স যাই থাকুক, বি ভার্বটা হবে ওয়ার।
এবার উদাহরণ লক্ষ্য করো, হি টক্স অ্যাজ ইফ হি নো দ্য ফ্যাক্ট। তো এখানে যেহেতু অ্যাজ ইফ যুক্ত বাক্যে প্রেজেন্ট টেন্স আছে, তাই আমরা অপর অংশে পাস্ট টেন্স করে দিব। এখানে ভার্বটিকে আমরা পাস্টে রূপান্তর করে দিব, অর্থাৎ নো আছে, এটাকে আমরা লিখব নিউ। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি নিউ দ্য ফ্যাক্ট। এরপর লক্ষ্য করো পরবর্তী উদাহরণটি, শি প্রিটেন্ডেড অ্যাজ দো শি ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা প্রিটেন্ডেড যেহেতু ইডি যুক্ত আছে, মানে পাস্ট টেন্সে আছে, তাই আমরা এই ডু ভার্বটাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করে দিব, অর্থাৎ হ্যাড প্লাস ডান লিখবো। শি প্রিটেন্ডেড অ্যাজ দো শি হ্যাড ডান দ্য টাস্ক, শি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এইভাবে আমরা উত্তরটি লিখব। এরপর লক্ষ্য করো 3 নম্বর উদাহরণটি, শি বিহেভস অ্যাজ ইফ শি বি এ ম্যাড। এখানে যেহেতু বি ভার্ব দরকার, তাই আমরা এখানে ওয়ার ব্যবহার করব। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যে বি ভার্ব ব্যবহারের প্রয়োজন হলে ওয়ার ব্যবহার করবে, যেমন শি বিহেভস অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড। এরপর লক্ষ্য করো 14 নম্বর নিয়মটি, বলা হয়েছে যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। এখানে যেহেতু আমাদের সাবজেক্ট আছে সিঙ্গুলার, তাই আমরা এখানে বি ভার্বের ভিতরে আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার 5টা ভার্ব থাকে। তো এখানে আমরা বি থেকে সিঙ্গুলার ভার্বটি নিব ইজ। আর এখানে আমরা জানি যে বি ভার্বের মধ্যে প্রেজেন্টে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই 5টার মধ্য থেকে প্রেজেন্টে আছে অ্যাম, ইজ, আর। আর যেহেতু এই বাক্যে অতীত নির্দেশক কোনো শব্দ নাই, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা অ্যাম, ইজ, আর থেকে ইংলিশ সাবজেক্টের সাথে ইজ ভার্বটা ব্যবহার করলাম। কারণটা হচ্ছে এখানে ইংলিশ সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা সিঙ্গুলার ভার্বটি গ্রহণ করলাম। এরপর লক্ষ্য করো 15 নম্বরটি, ক্যান অর্থ পারা, আবার কুড অর্থ, আচ্ছা এখানে খেয়াল করো, ক্যান অর্থ পারা, শুড অর্থ উচিত। কোনো কিছু করতে পারা বুঝালে তখন ক্যান যুক্ত করে ভার্ব ওয়ান ব্যবহার করবে, আর কোনো কিছু করা উচিত বুঝালে তখন শুড প্লাস ভার্ব ওয়ান হবে। যেমন দেখো জ্যাসমিন ড্রাইভ এ কার। তো এখানে যেহেতু অর্থটা এরকম হচ্ছে জ্যাসমিন গাড়ি চালাতে পারে, সেজন্য আমরা ক্যান যুক্ত করে দিব, যে জ্যাসমিন ক্যান ড্রাইভ এ কার, জ্যাসমিন একটি গাড়ি চালাতে পারে। এরপরে দেখো এই উদাহরণটি লক্ষ্য করো, উই প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। আমরা বেশি বেশি গাছ লাগাই, আসলে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, এরকমটা বোঝাচ্ছে। এই জন্য আমরা শুড যুক্ত করে বসাবো, যে উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, আমাদের বেশি বেশি গাছ রোপণ করা উচিত। এবার 16 নম্বর নিয়মটি লক্ষ্য করো, বাই এর আগে সাধারণত ভার্ব 3 হবে, আর প্যাসিভ ভয়েসে ভার্ব 3 হবে। প্যাসিভ ভয়েসে ভার্ব 3 ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হয় না, এটা তোমরা মনে রাখবা। তো এখানে যেহেতু বাই আছে, তাই আমরা এখানে উত্তরটি লিখছি রিটেন, মানে ভার্ব 3 ব্যবহার করে দিয়েছি। এরপর লক্ষ্য করো, বিফোরের আগে ও আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব 3 হয়। যেমন উদাহরণটি লক্ষ্য করো, দ্য প্যাশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। এখানে আমাদের বিফোর আছে, তাই আমরা বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করব। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগেই রোগীটি মারা গেল। এরপরে লক্ষ্য করো দ্বিতীয় উদাহরণটি, হি লেফট দ্য প্লেস আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আমাদের আফটার আছে, আর আফটারের পরে আমরা কি করব, যে হ্যাড প্লাস ভার্ব 3 করব, হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে আমাদের এই উত্তরটা হচ্ছে হি লেফট দ্য প্লেস আফটার হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে স্থানটা ত্যাগ করলো কাজটি করার পরে। এরপরে লক্ষ্য করো এখানে 18 নম্বর নিয়মটি, যদি চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম, এটা হবে কর্ম, যদি অভ্যাসগত কর্ম থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন ম্যান ইজ মর্টাল, এটা চিরন্তন সত্য কথা, তাই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য কথা, তাই এখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। এরপরে লক্ষ্য করো 19 নম্বর নিয়মটি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, এটসেট্রা, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো যদি থাকে বাক্যের মধ্যে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। যেমন দেখো আই রিসিভ ইউর লেটার জাস্ট নাও, এখানে জাস্ট নাও থাকার কারণে আমরা এখানে রিসিভের
প্রেজেন্ট পারফেক্ট ফর্মটা বসাইছি, অর্থাৎ হ্যাভ প্লাস ভার্ব 3 বসাইছি। এবার দেখো 20 নম্বর নিয়মটি, যে সিন্সের এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট টেন্স হয়, এক অংশে পাস্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট পারফেক্ট হয়। যেমন দেখো, ইট ইজ লং টাইম সিন্স আই মিট ইউ। আচ্ছা, খেয়াল করো, এখানে এক অংশে আছে প্রেজেন্ট টেন্স, তাইলে পরের অংশে আমরা ব্যবহার করব পাস্ট টেন্স। এখানে আমরা জানি যে মিট এর পাস্ট টেন্স হচ্ছে মেট, এইটা। তাহলে আমাদের উত্তরটা হলো ইট ইজ লং টাইম সিন্স আই মিট ইউ। এরপরে লক্ষ্য করো 21 নম্বর, যে ইচ, এভরি, ইচ, ওয়ান অফ প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ধরতে হবে আমাদের সেটাকে। যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এখানে এভরির সাথে বডি যুক্ত আছে, তো আমরা কি করব, এভরি যেহেতু আছে আমরা সিঙ্গুলার ধরব। তারপরে লক্ষ্য করো যে কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্যে এক অংশে যে টেন্স থাকে অপর অংশেও সে টেন্স হয়। তো এক অংশে যদি প্রেজেন্ট থাকে আমরা অপর অংশেও প্রেজেন্ট রাখবো, এক অংশে পাস্ট থাকলে অপর অংশে আমরা পাস্ট ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আর পরবর্তী ক্লাসে তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলো দিব। তোমরা যদি এই শিটটি কিনে নিতে চাও, এই শিটটির মধ্যে গ্রামারের প্রায় সমস্ত আইটেমগুলো আছে, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, এরপরে হচ্ছে তোমার নিয়ারেশন, ডিগ্রি, যা যা দরকার তোমার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে হচ্ছে তোমাদের কানেক্টরস, সাফিক্স, প্রিফিক্স, এরপরে ট্যাগ কোয়েশ্চেন, যা যা তোমাদের দরকার, অর্থাৎ প্রয়োজনীয় প্রায় সমস্ত গ্রামারগুলো ইনক্লুড করা আছে এই শিটের মধ্যে। যদি তোমরা শিটটি কিনে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।